এখন যেহেতু সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে ওই তাদের কি কথা হইছে? আমরা ধরে নেব সার্বিক কথা হইছে। ওই ৪০ মিনিটে তো আর এমনি সার্ভিসও খায় নাই। দেশের কথা হইছে। হুম। যদি এমন কোন কথা হয়ে থাকে মৌলিক নীতিমালা নিয়ে, নির্বাচনও সেখানে আসছে, হাসিনার কথাও সেখানে আসছে। আমরা ধরে নেব এটা। এবং সেই কেন বলে? এবং বিভিন্ন এবং মহল থেকে এবং আরো শুনেছি যে পাকিস্তান চীনের ইনফ্লুয়েন্স, জঙ্গি, বাংলাদেশের জঙ্গি বৃদ্ধি এগুলো নিয়ে আসছে। মস্করেতেও আবার লোকজন ভিজিট করছে বাংলাদেশ। খেয়াল করেন কিন্তু। এই যে ভিজিট করছে, অন রেকর্ড এ তো আছে এটা। এখন যদি বইলা দেয় যে আপনার দেশে এই যে আপনারা কাজটা করতেছেন, এক্ষেত্রে ডক্টর সিনহা একটু থামাই প্লিজ। আসলে কি সত্য? আপনি যে বললেন লস্করে তৈয়বা লোকেরা মিটিং করেছে, সেখানে আমাদের স্বরাষ্ট্র সচিব-মচিব না কারা, কারা নাকি ছিলেন। এগুলো সত্য এখানে নাকি? বলা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র সচিব ছিলেন সেখানে। বলা নাসিমুল হচ্ছে। গনি সাহেব ছিলেন। তো ওরা আসছে কি জন্য আসছে, কেন আসছে আমি তো জানি না। এখন একটা দেশের দলে যাইতে পারে। একটা দেশের রাজনৈতিক দল আসতেই পারে এখানে। এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে কেন? আপনাকে বুঝতে হবে আপনার কর্মকাণ্ড এরকম না হয় আমি ভারতকে দেখাই দিব। না। আপনি বলবেন যেকোনো প্রকারে আমি আমার স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করব। এই রক্ষার জন্য আমি কিছু কৌশলী হব। আমাকে দেখাতে হবে বাংলাদেশের ফাইটটা হবে সম্পূর্ণ ডিপ্লোম্যাটিক ফাইট। আমার দর অভিজ্ঞ রাজনীতিবিদ না, অভিজ্ঞ ডিপ্লোম্যাট এবং পলিটিকো ডিপ্লোম্যাট। শুধু ডিপ্লোম্যাট না কিন্তু। পলিটিকো পররাষ্ট্রমন্ত্রী। নাম সর্বস্ব পররাষ্ট্রমন্ত্রী না। এখন আমাদের সিভিল অ্যাডভাইজার আর্মি সম্পর্কে শুধু পড়ছে জানছে। ভিতরের খবর কি রাখে? এত সোজা না। সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কারা হয় এগুলি? এইজন্যই বললাম আমি যে অনেকগুলি গ্যাপ হয়ে গেছে তো। অজিত দোভালের সাথে আমাদের ডক্টর খলিল কথা বলবে। লেভেলটা কি দেখেন তো? অভিজ্ঞতা লেভেল আসে। ম্যাচ করে না। তারপরে বলব সে একটা দেশের অ্যাডভাইজার। এই বিষয়ে সে প্রাসঙ্গিক কথা বলবে। সব ঠিক আছে। তো এইখানে এটা তো আমেরিকা না। যে ট্যারিফ কমাইলেন, এই করে সে কমাইলেন, নানা শর্ত দিয়া। না, না। এটা তো ভারত। যিনি আপনাকে পছন্দ করতেছেন না, সরকারকে বাংলাদেশ পছন্দ করে না। তাকে কনভিন্স করতে হলে তো আপনাকে সেই মেধা, প্রোগ্রাম, রাজনৈতিক জিনিস লাগবে। লাগবে। এইজন্যই বলছি যে এখানে ঘাটতি আছে তো এগুলো। দেশ সাজান, যেমন মোদির কথা বলেন। মোদি যেহেতু অনেকটা জিঙ্গুইজম বিশ্বাস করে, অনেকটা সাপ্রেশন এ বিশ্বাস করে এবং সে বিশ্বাস করে ভারত হলো এই অঞ্চলের একমাত্র শক্তি, বাকিগুলো সব জিরো। এটা তার মতবাদ। রাইকে গুজরাল তো বলেনি, নেহেরু তো বলেনি, ইভেন বাজপেয়ী তো বলেনি এবং ইভেন কি ওই যে আমাদের মন্ত্রী ছিল কংগ্রেসের প্রাইম মিনিস্টার মনমোহন সিং সে তো বলেনি। মনমোহন সিং জি। তাহলে চিন্তা করেন আমার শত্রু হতে পারে মোদি, নট মনমোহন, নট বাজপেয়ী। এগুলো তো আমার বুঝতে হবে। আমি তো এখানেও তো দেখেন ডিপ্লোমেসি করতে পারতেছি না। শুধুমাত্র আমার সংকীর্ণ রাজনীতির জন্য। আমি যখন এই বক্তব্য নিয়ে যাব তাদের সামনে, এক কথায় বলে দিবে, "আমার বকছো কেন আমারে তুমি? তুমি ভারতকে বকছো কেন?" না। এই জিনিসগুলো কিন্তু অজিত দোভালের সাথে, আমাদের খলিল রহমানের সাথে কথা হইছে। আমরা ধরে নেব মূল পয়েন্টটা হচ্ছে এই যে, "তোমাদের এখানে যা কিছু হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তোমরা খেলার চেষ্টা নর্থ ইস্টে খেলার চেষ্টা করতেছ। তোমাদের টক শো গুলোতে কি হয়? ফাটায় ফেলাইতেছ না? আমাদের এখানে হচ্ছে, ভারত হচ্ছে কিছু। ওটা আপনি বলেন তাদের বন্ধ করতে হবে। তাদের বলেন এটা ঠিক না। কিন্তু তারা ঠিক না বলে আমিও ঠিক হব না কেন? আমাকে তো আজকাল মনে করেন পলিটিক্যাল গভর্নমেন্ট আসতেছে। আপনি কি মনে করেন বর্তমান সরকার যা করতেছে এটা থাকবে? বিএনপি ফার্স্ট চেষ্টা করবে ভারতের সাথে সম্পর্ক কি করবে। ভারত বলতে বোঝাচ্ছি মেইনলি ক্ষমতায় কে আছে? বিজেপি বা কংগ্রেস যেই থাকে। আর ভারতের সুবিধা আছে একটা। সবকিছুতে একটা কাঠামো আছে তো। ভারত চালায় কিন্তু ভারত নীতি। কংগ্রেস না বিজেপি না। বাংলাদেশ চালায় কে? যে যখন পাওয়ারে যায় সে চালায়। এইটা বুঝার চেষ্টা করে। ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। ভারতের সাথে সম্পর্কটা কিন্তু ওতপ্রোত এবং তারা কিন্তু গোল ওরিয়েন্টেড। আমাদের NSA হিসেবে কে চালায়? যে ক্ষমতা থাকে সে চালায়। চেঞ্জ হয়ে যেতে পারে। ভারত চেঞ্জ হয় না। ওখানেই কিন্তু আমরা হেরে যাই। আমরা ওইখানে কিন্তু পরাজয় বরণ করি। এই জিনিসগুলো বুঝতে হবে যে কূটনীতিতে গোয়েন্দা বৃত্তিটা কখন চালু হইল? কিভাবে বিকাশ ঘটাইল? কেন কি হলো? সৃষ্টি হইছে কবে? 1960 তে।
এই 68-এ তারপরে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। কিন্তু সে কি করলো? সংস্কার তো সেও করছে তো। রমণীর কিছু কথাবার্তা আছে তো। কিন্তু আমরা বলেন আমাদের গোয়েন্দা বাহিনীগুলো নিয়ে আমরা নাগরিকরা কি চিন্তা করি? আমরা ভয়ভীতিতে থাকি যে আমাকে ধরবে। চিন্তা করেন, যেখানে ওরা চিন্তা করে দেশকে আগাও, আমরা চিন্তা করি আমাদের নাগরিকদের পিছে লাগিয়ে গেছে তারা। আমরা কি করছি? করেন কি করছে বন্ধু? কিছু হইলেই পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জ হইলেই গোয়েন্দা বাহিনী কি বলে? এরে ধরো, ওরে ধরো। এনএসআই, ডিজিটিভি এই জন্য আছে। এদের কি খারাপ করতেছে কে? এই নেতারা। এই যে আজকে আর্মির বিচার কাটাকে দাঁড় করেছে। এদের তো সামরিক বাহিনীর থেকে পাঠাইছে কে অন ডেপুটেশনে? পাঠাতে বাধ্য হইছে। তারা যখন সিভিলিয়ান কাজে চলে আসলো বা সরকারের নিয়ন্ত্রণে চলে আসলো, প্রাইম মিনিস্টার চলে আসলো, তারা তো আর্মি না। they are the part and parcel of গভর্নমেন্ট, আদতে আর্মি। ওইখান থেকে ক্রাইম করলো। ওইখান থেকে ক্রাইম গুলো হয়ে গেল কিন্তু। র্যাবে আসলো ওইখান থেকে ক্রাইম করে ফেলা গেল। র্যাবে আসছে, এবং তার বিজিবিতে আসছে, এনএসআই-তে আসছে, ডিজিএফআই-তে আসছে। তবে শুনলাম নাকি আগামীকালকে আবার তাদের হাজিরা আছে। ওই যে 15 জনকে ক্যান্টনমেন্টের একটা কারাগারে রাখছে। আগামীকাল নাকি আবার তাদের নেক্সট হাজিরা আছে আদালতে। দেখা যাক এসি প্রিজন ভ্যানে করে আসে নাকি নন এসিতে আসে। এখন আপনি আসেন। আমি তার চেয়ে বড় কথা বলতেছি এটাকে। এনএসআই দিকে তাকান তো একটু। সুন্দর কথা আসছে না। এগুলো খুব জাতির জন্য ভালো। এনএসআই সৃষ্টি হয়েছে কেন? ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ইন্টেলিজেন্স। এটার কাজটা কি? দেশের ও দেশের ভিতরে ফরেনার যারা আসে, আমাদের শত্রু কেটা দেখেন, দেশের ভিতরে ফরেনার আছে কিন্তু। মূলত কিন্তু বিভিন্ন দেশে কিন্তু আমাদের অফিসও আছে। কেমন ব্রাজিল সব জায়গায় থাকা হবে। কিন্তু এনএসআইটা নিয়ন্ত্রণ করে কে ওখানে? এটা তো পুলিশের কাজ ছিল। এনএসআই চিফ থাকবে অলওয়েজ পুলিশ। সেটা এই লোকেরা আর্মি থেকে চলে আসলো। ১ম আসলো ১ জন, ২ জন, ৩, ৪ জন এখন সবই তারা। একটা পোস্ট আছে ডিআইজির জন্য, ডিআইজি পদে পুলিশ থেকে। তাহলে কি দাঁড়ালো? আর্মিরে কেন এখানে জড়ালেন আপনি? তাকে তার জন্য থাকতে তার তো ট্রেনিং দরকার আছে। তার ট্রেনিং তার। এই পেশাতে ট্রেনিং হবে না তো তার। যেটা এখন সেনাবাহিনীর চিফ বলতেছে। যে আমাদের ট্রেনিং না হলে তো মহা বিপদ হয়ে যাবে। আর্মি তো কোনো ট্রেনিং থাকে সবসময়। সিভিলিয়ান কাজ তার না কিন্তু। এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে করে কাজ করেন। জুলাই সনদে কি লেখা ছিল এরকম? যে আমরা দেশের গোয়েন্দা বাহিনীগুলো ঢালাও করে সাজাবো? দিস এ পলিটিক্যাল প্রমিস। গোয়েন্দা বাহিনী, ডিজিটিএফআই তাদের কাজ কি হবে? কতটুকু রেঞ্জ থাকবে তারা? এই যে একসময় আমরা দেখেছি তাদের বলে 2 আইস অফ দ্য গভর্নমেন্ট। তারা ক্যাবিনেটের পিছে বসতে পারে কিন্তু। তাদের কতটুকু পাওয়ার ফাংশন থাকবে? তারা তো প্রাইম মিনিস্টার ট্যাক্ট। এটা দেখতে হবে কিন্তু। আমি এটাও মনে করি গোয়েন্দা বাহিনী নিয়েও কথা বলার সুযোগ আছে। কনস্ট্রাকটিভ ওয়ে থেকে। কিভাবে আরো ভালো করা যায়? সমালোচনার দরকার নাই তো না। ভালো করা যায়। যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটা অপরাধ হয়েছে কিন্তু ওই জায়গাতে না। অপরাধ হয়েছে যখন সিভিলিয়ান জায়গায় পাঠাইছেন। কেন বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার থাকবে? কথা বলেন। ব্রিগেডিয়ার কেন এখানে যাবে? কেন আর আর্মি থেকে একজন ইলেকশন কমিশনে যাবে? প্রাক্তন। জুডিশিয়ারি পারে। ইলেকশন কমিশনে আর্মি থেকে যাবে কেন? কারণ ইলেকশনে আর্মি লাগে। আমার যেহেতু মনে আর্মি হয় লাগে। আমার মনে হয় যে এই সামরিক বাহিনীর এই বেসামরিক কাজকর্মটাই আসলে বন্ধ করে দেওয়া উচিত। আপনার কি মনে হয় ডক্টর সিনহা? না, পুরাপুরি বন্ধ করতে পারবেন না। দরকার আছে কিন্তু এত ঢালাও ভাবে না। এনএসআই ফিরিয়ে দেন। এনএসআইটা ফিরিয়ে দেন আপনি সেটার কাছে সরাসরি। এটা ফিরিয়ে দেন আপনি সেটার কাছে, পুলিশের কাছে ফিরিয়ে দেন। এনএসআই বিলংস টু পুলিশ, নট টু আর্মি। এখন আর্মিতে প্রমোশন দেয় কিভাবে জানেন? এনএসআই এর একটা পদ দেখে প্রমোশন হয়। জেনারেল একজন ওখানে যাবে। কেন? বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল হবে কেন? এরকম অনেক জায়গায় আছে। ইপিজেডে যাবে কেন? আপনি যখনই তাদের সিভিলিয়ান পোস্টে নিয়ে আসবেন, তাদের সেই মোরাল স্ট্রেংথ, দেশপ্রেম প্রশ্নবোধক হয়ে যাবে। কারণ এখানে তো নানা লোভ লালস আছে তো, সুবিধা আছে তো। এখানে আত্মত্যাগের কথা কম তো। আমি কি পাবো সেটা বড় কথা এখানে। কি দেব নাই। এই সমস্ত প্রশ্নে কিন্তু রাজনীতিবিদদের স্ট্রং হইতে পারে। হইতে হইলে ওই রাজনীতিবিদ ওই দলই পারবে এটা। নেতৃত্ব পারবে। যারা এগুলো বুঝে জানে এবং সিদ্ধ হস্তে নিজেকে প্রমাণ করবে। আই এম অনেস্ট, আমি একজন সাধক সুধাকতা। আমি সিদ্ধ পুরুষ। তখন দেখবেন সবাই শ্রদ্ধা করবে তাকে। আর তার ভিতরে যদি গলদ থাকে, দুর্নীতি থাকে, স্বজনপ্রীতি থাকে,
কপটতা থাকে, কেউ মানবে না। এবং তিনি তো ওগুলো করবেন না। আমি এই জন্য বলছি যে কোন দলই কিন্তু দেশ পরিচালনার জন্য তৈরি না। তো ক্ষমতা যাওয়ার জন্য তৈরি না। দেশ পরিচালনা এক জিনিস, ক্ষমতা যাওয়া ভিন্ন জিনিস কিন্তু। এইখানে যদি ম্যাচ না করে ২০২৬ সালের পরে কি হবে জানেন না? ওই যে গঙ্গা চুক্তি পানি এখন আমার কোন একটা দল যদি ভারতের প্রতি দুর্বল হয়ে যায়, আপনি কি করবেন? কারণ আপনি তার বিশ্বাস করছেন তো। সে আপনার কাছে না, হবে তো। এগুলি তো হয় না। আমি এইজন্য আপনাকে বললাম, অজিত দোভালের সাথে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার কি কথা হইছে? এটা আমরা না জানলেও আমাদের একটা অ্যাসাম্পশন আছে, একদিন আগের দিন গেলেন কেন? কেন প্রণব বড়ার সাথে মিটিং করে চলে গেলেন যে? যাওয়ার অর্থ একটা এই যে গ্যাপটা হইছে ইউনূস সাহেবের সাথে ভারতের, এটা কমায় আনা। এতগুলো অভিযোগ তারা করতেছে, আমি বলব না ঠিক না এগুলি। একটা একটা অভিযোগের প্রেক্ষাপটে কথা বলা তো। আপনি জবাব দিয়ে ঠিক না কিন্তু। আমি বললাম, "ভাই আপনি এটা করছেন, এটা করছেন।" "ভাই আমি করিনি। এই ধ্যান করিনি।" এটা হইতে পারে কিন্তু। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, ভয়ংকর চিত্র হলো, আসলে কি কথাটা হইছে? আসলে তারা হাসিনাকে পাঠাবে কিনা? না সেটা তো আমরাও ঠিক মানে বলতে পারব না, যেহেতু রুদ্ধদ্বার বৈঠক আমরা অনুমান করতে পারি। কিন্তু আপনার কি মনে হয় যে শেখ হাসিনার ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা? পাকিস্তানের জাহাজ আসলো এখানে, দেখেন। সেই জাহাজটা কি পাওয়া গেল? কিছু একটা দিছে। কেন বলতে গেলে হঠাৎ করে এই জাহাজটা সার্চ করা যাবে না? সন্দেহটা কে সৃষ্টি করে বলেন? একটা জাহাজ বিদেশ থেকে আসতেছে মাল নিয়া। সেই জাহাজটাকে ইন্সপেকশন করা যাবে না। সরকার করছে। তাহলে সরকার যে করল, এই জবাবদিহি তো ভারত তো চাবে তার কাছে। যে ভারতের শত্রু তো সে। আমার শত্রু তোমার এখানে গেল, আমার ধারণাটা যে আর্মস ছিল। তুমি কেন ইন্সপেকশন করলে না? আপনি কি জবাব দিবেন? এখানে কি জবাব আছে কোন? নাই। এরকম অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলো আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারকে অজিত দোভাল বুঝিয়ে দিয়েছেন। এই ফল্ট এই হইছে, এই হইছে, এই হইছে। তোমরা চাচ্ছ আমাদেরকে দেখাই দিবা। একবারও চিন্তা করতেছ না, তোমাদের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিচ্ছি আমরা। বিলিয়ন, বিলিয়ন ডলার কিন্তু আমরা স্বীকার করে নিয়েছি, দিব না। চিন্তা করছো আমরা কেন করলাম? আমি ডলার চাই না, লাগবে না। কাকে লাগবে? আমার লাগবে তোমাকে। আমার তোমাকে লাগবে। ওইভাবে চিন্তা করেন না কেন? আমি তো সবসময় বলি গভীরে যান না কেন? একটা দেশ সবই পারে কিন্তু সব বন্ধ। পেঁয়াজ আনবেন আপনি। পেঁয়াজের দাম বেড়ে গেছে। আর সবাই বলতেছে ব্যবসায়ীরা ভারতে পেঁয়াজের দাম কমে যাবে। কেন ভারত আসবে কেন? উৎপাদন করতে পারেন না? আলু উৎপাদন করতে পারেন না? আপনারা তো সব পারেন। ভারতে যাবেন না। চিকিৎসা করতে যাবেন না। কেন যাবেন? জীবন দিছে আল্লাহ, বাঁচায় দিবো আল্লাহ। এক কথায় শেষ। এই যে দেখেন যখন ভারত মানা করে দিল, তখন আপনাদের সেন্স হচ্ছে না যে কেন মানা করতেছে সে। ভিসাতে কত টাকা আসতো চিন্তা করছেন ডেইলি? ৮০ লক্ষ টাকা আসতো। সেই টাকা তারা নিবে না। মেডিকেলে কত আইতো? ভারতের লক্ষ, লক্ষ টাকা। পুরা কলকাতার মার্কেটটা ছিল বাংলাদেশ। ওরা ওরা তো না খেয়ে মরতেছে। তারপরে ভারত কি কইছে? ফর দ্য সেক অফ দ্য নেশন ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। ওইটা কি? ভারতের একটা পরিকল্পনা ছিল বিগত গভর্নমেন্টের সাথে। সেই পরিকল্পনা ব্যাহত হইছে। একটা ক্ষোভ তার থাকবে। সেই ক্ষোভের থেকে সে নেতিবাচক কাজ করতে থাকবে। আমাকে চিন্তা করতে হবে যে সম্পর্কটা যাতে এমন পর্যায়ে না যায় যেটা অসহনীয় হয়ে যায়। আমি আপনার গালি দিতে পারি। যখন ভারতের সাথে আমি সিটিং এ বসবো, আমি চোখে, চোখে রেখে কথা বলব না? এই কথা আসে কেন? চোখে, চোখে রেখে কথা বলেন? এগুলো ছেলে মানুষের কথাবার্তা। এটা চোখে চোখ রাখার কি হইলো বুঝলাম না। এটা কি আলেকজান্ডারের সাথে পুরো কথা কইতেছে? পুরো আলেকজান্ডার না তো এটা। এটা ২০২৫ সাল। আমেরিকার চোখে, চোখে রেখে কথা বলেন না? কাটা আপনি যে নাম কি আমেরিকান অ্যাম্বাসেডর যান। এই চোখে, চোখে রেখে কথা বলেন। ওখানে যেয়ে তো তেলাইতেছেন সবাই দিয়ে। নেতারা ওইখানে যেয়ে এক কাপ চা খাইলে ধন্য মনে করে যায়। আর অ্যাম্বাসেডর যদি বলে হাউ আর ইউ? ওরে বাবারে! আমি স্বর্গে চলে গেছি গা। আবার চোখে, চোখে কথা বলেন। এগুলি বলে, বলে ডিপ্লোমেসিকে আপনারা কঠিন করে ফেলেছেন। আমি আবারও বলতেছি, কেউ বাংলাদেশের বিরুদ্ধে না। কেউ ভারতের বিরুদ্ধে না, কেউ পাকিস্তানের বিরুদ্ধে না। আমরা দেখলাম কি? ওই শাসক যারা আমাদের স্বার্থহানি করবে,
আমরা তাই সেই সরকারের বিরুদ্ধে, সেই লোকদের বিরুদ্ধে। দিস ইজ দ্য বেসিক পয়েন্ট অফ ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। এটা দাঁড়ায় আছে কিন্তু পৃথিবীতে। এটাই হচ্ছে ভিত্তি কূটনীতি। আমি আমি পছন্দ করি না কাকে? পুতিনকে পছন্দ করি। আমি রাশিয়ার পছন্দ করি না। পুতিন চলে আরেকজন আসবে। আমি শি জিনপিং এর পছন্দ করি না, আরেকজন আসবে। এই যে আসবে, আমি শাহবাজকে পছন্দ করি না, আরেকজন আসবে। আমরা তো অপশন করতে পারতেছি না। আমাদের চিন্তার মধ্যে ঢুকে গেছে দেশ। ওরা আমার ১ নম্বর শত্রু। জাত শত্রু। কালকে যদি কথার কথা বলি, আপনি ভারত দখল করলেন। কাল্পনিক চিত্র। আপনার শত্রু কে? শাসক পালায় গেছে। ভারত পালাইছে? পালাইছে কেডায়? নেপালের রাজা নেপালের প্রধানমন্ত্রী পালাইছে। নেপাল পালাইছে? তা পালায়নি। এই বিভাজনটা করে ফেলান। আপনি দেখবেন এই বিভাজন করতে পারলে আপনার ভিতর কত স্বচ্ছ রাজনীতি ঢুকে যায়। আমি ট্রাম্পকে পছন্দ করি না। আমি ক্লিনটনকে পছন্দ করি না। আমি বুশকে পছন্দ করি না। আমি রিগেনকে পছন্দ করি। আমি কি আমেরিকার পছন্দ করি না? আমার সাথে আমেরিকার দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হলো ওই শাসকদের সাথে। এই বিভাজনটা কিন্তু বাংলাদেশ করতে পারেনি। কেন পারেনি? ওই যে বললাম সংকীর্ণ রাজনীতি এবং প্যারোকেল চিন্তাভাবনা। খালকে মনে করে মহাসাগর, আর মহাসাগরকে মনে করে ডোবা। এখানে করার কিছু নাই তো। যদি দেশটাকে বাঁচাইতে হয়, আজকে অজিত দোভালের সাথে কথা বলছেন কে? সিকিউরিটি অ্যাডভাইজার। আমি আবারও বলি, ১ম মাথায় রাখেন, একজন দীর্ঘদিন অভিজ্ঞ সম্পন্ন লোক, একদম গোড়াতে উঠছে, গোয়েন্দা বৃত্তি, গোয়েন্দা চর্চা, গোয়েন্দা নলেজ একটু প্রসিদ্ধ, আরেকজনকে নতুন অ্যাডভাইজার, এবং উনিও জানেন উনি ৩ মাস আছেন। আমেরিকা থেকে আসছেন উনি। উনি আমেরিকাতে আসছেন, বাংলাদেশ আর্মির সাথে তার দূরত্ব আছে এবং সিকিউরিটি সম্পর্কে ইন্টারনালি ততটা জড়িত না, এবং সবচেয়ে বড় কথা ৩ মাস আছে। তার সাথে কি কথা বলব? আমি তার সাথে গোপন কথা কেন বলতে যাব? আমার হিডেন প্ল্যান আছে, আমি কেন বলতে যাব তার সাথে? কিন্তু খলিলুর রহমান কি বলছে যে হাসিনাকে ফেরত দিতে হবে, এরকম কিছু বলছে বলে আপনার মনে হয়? আমি একটা কথা বললাম, যেহেতু আলোচনা আসছে তো এটা, যেহেতু আলোচনা করছে, এই মুহূর্তে তো টার্নিং পয়েন্ট মানে কার্নেল পয়েন্টটা কি? হাসিনা। কিন্তু আপনি তো বললেন যে তহিদ হোসেন এখনো চিঠি পাঠায়নি। তার মানে ওইখানে তহিদ হোসেন পাঠানো মানে অর্থই তহিদ হোসেনকে বলা হয়েছে গো স্লো। গো স্লো। কারণ এখানে মুখ্যটা কে? মুখ্য হচ্ছে সিকিউরিটি অ্যাডভাইজার। কোন দেশ সিকিউরিটি অ্যাডভাইজার মুভ করে না? অনেকগুলো জিনিস কিন্তু তার এর মন্ত্রীর সাথে হতে পারে না। একটা মন্ত্রী কিন্তু একটা মন্ত্রণালয় দেখে। পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে। বাট হি ইজ এন্টাইটেলড টু সাইন এনি এগ্রিমেন্ট অন বিহাফ অফ দ্য স্টেট। ওটা তার ক্ষমতা। কিন্তু সিকিউরিটি অ্যাডভাইজার কিন্তু সব দেখে। তার ক্ষমতা কিন্তু অন্য জিনিস। এই যে আমেরিকার সিকিউরিটি অ্যাডভাইজার বিরাট ব্যাপার তো এটা। ১৭ টা গোয়েন্দা বাহিনী তার হাত আওতায় থাকে। সব দেশেও তাই কিন্তু। কিন্তু সিকিউরিটি অ্যাডভাইজারকে কিন্তু হি ইজ মোর পাওয়ারফুল দ্যান ফরেন মিনিস্টার। He knows the main issues of the state. কোথায় কি হচ্ছে না হচ্ছে। লিগ্যাল সাইড। এই জন্য এই পদের জন্য সব উপযোগী না কেউ। তারাই সিদ্দিকী ছিল কার? শেখ হাসিনার নিরাপদ উপদেষ্টা ছিল। কোন মেধা দরকার নেই তো। উনি হাসিনার পক্ষে উল্টাপাল্টা কাজ করত সব। কোন মেধা দরকার নেই তো এখানে। বাট এখানে মেধা দরকার আছে তো। তারেক রহমান কিন্তু সিকিউরিটি অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার। আর এটা হচ্ছে কি? সিকিউরিটি জাতীয় অ্যাডভাইজার নিরাপত্তা উপদেষ্টা। জাতীয় নিরাপত্তা। কাজে তাকে তো কোন মন্ত্রণালয়ে রাখতে পারবেন না। সে সব জায়গায় কথা বলবে সে। বলতে পারে নেক্সট টু প্রাইম অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার। ওইভাবে চিন্তা করেন। সুতরাং তার গুরুত্ব তো আছে তো। অজিত দোভালের কথা বলতে জানে যে দিস ম্যান ইজ ভেরি ইম্পোর্টেন্ট, মোর পাওয়ারফুল দ্যান ফরেন মিনিস্টার অর এনি মিনিস্টার ইন দ্য হোল ক্যাবিনেট অফ ডক্টর ইউনূস। এবং তাকে সে মেসেজ দিবে তো। এবং সে তো তার ভাবভঙ্গিতে দিবে। সে তো আর শোনেন, আমি যতই বলি, ভুটানের যদি সিকিউরিটি দেখা করতে চাই অজিত দোভালের সাথে, আপনি কি আশা করেন? বাদ দেন, আমাদের সিকিউরিটি দেখা করতে এসে ভুটানের সিকিউরিটি অ্যাডভাইজার।
আপনার আপনার অঙ্কটা কি বলুন তো? আপনি কি করবেন? আরে ভুটানের সিকিউরিটি অ্যাডভাইজার কি? আপনি খেয়াল করেন না কেন? যে ভুটানের প্রধানমন্ত্রী এখানে আসছে। আমরা কি খুব উৎসাহ দেখাবো? না। নেপাল না দেখাবো না। ভারত, পাকিস্তান আইছে আমরা কি করব? আমাদের একটু চিন্তা ভাবনার কাজ করতে হবে। এগুলি তো বুঝতে হবে আপনাকে। এগুলি তো আপনার একটা সোজা অঙ্ক। এখানে ছোট বড় ব্যাপার না তো। এখানে আপনাকে বুঝতে হবে যে কোন রাষ্ট্র কোন কার সাথে কি কইতেছে।